আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই স্পেশাল পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে নির্বাচনের ৭২ ঘন্টা আগেই জামাতকে ছুঁড়ে মারে আমেরিকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই নির্বাচনটি শেষ হয়ে গেছে। শান্তিপূর্ণ এবং সংঘাতহীন ভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ভোট পেরিয়ে গেলেও নানা ধরনের বিচার বিশ্লেষণ এখনো চলছেই। অনেক ধরনের তথ্য বেরিয়ে আসছে। জামাত জোটের পক্ষ থেকে একটা দাবি তোলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টির অনুসন্ধানে গিয়ে কেঁচু খুঁড়তে সাপ বের হওয়ার মতো অবস্থা। অনেকগুলো তথ্য সামনে আসছে। জামাতকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে যে হাইপ তৈরি হয়েছিল, এই হাইপটি কি সত্যি ছিল? নাকি এর অন্তরালে অন্য কোনো খেলা চলেছে? প্রিয় দর্শক, আজকে বিস্তারিতভাবে যদি আলোচনা করতে চাই, তাহলে অনেক বেশি সময় প্রয়োজন। সংক্ষিপ্তভাবে এবং প্রতীকী নানা ধরনের অনুষঙ্গ উপস্থাপনের মাধ্যমে পুরো পরিস্থিতিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, নির্বাচনের ঠিক ৭২ ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তড়িঘড়ি করে বাংলাদেশের একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। এই চুক্তি যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখব যে এই চুক্তি সম্পূর্ণভাবে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে হয়েছে। এই চুক্তি হবে কিনা এটা নিয়ে একটা দোলাচলতা ছিল। এই চুক্তির সঙ্গে চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়া বা শুল্কের হার কমানো বা যুক্তরাষ্ট্রের মার্কেটে আমাদের পোশাক নির্বিঘ্নে প্রবেশ করা সহ নানা ধরনের অনুষঙ্গ রয়েছে। সুতরাং সেই চুক্তির প্রত্যেকটা বিষয়ে বিস্তারিতভাবে না গেলেও এটা আপনাদের সামনে বলছি যে এই চুক্তিটি হবে কিনা এটা নিয়ে একটা মতদ্বৈধতা ছিল, এটা নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে এই চুক্তি করে দিয়ে গেছে। এখন এই চুক্তির পক্ষে বাংলাদেশ সরকারের হয়েছিলেন ডক্টর খলিলুর রহমান। অনেকে বলেন যে ৭২ ঘন্টা আগে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির কি বা এমন প্রয়োজন ছিল? হয়তো বাংলাদেশের মানুষের জন্য যতটা না প্রয়োজন, তার চেয়ে প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য, তাদের প্রভাব বলয় এবং এই উপমহাদেশে ক্ষমতা বিস্তৃতির জন্যে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, তো এই চুক্তিটি হবার পরই আসলে খেলা অন্যদিকে ঘুরে যায় বলে নিন্দুকরা বলে থাকেন। আমরা কিন্তু নির্বাচনের আগে জামাতে ইসলামীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি লক্ষ্য করেছি। সেই দৃষ্টিভঙ্গিকে যদি বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বিএনপি না জামাত এই প্রশ্ন উঠালে জামাতের দিকেই মার্কিন প্রশাসন ঝুঁকেছিল। ১ম উদাহরণ হচ্ছে আইআরআই এর যে নির্বাচনী জরিপ হয়েছিল, সেই জরিপে বিএনপির একদম কাছাকাছি দেখা গেছে জামাতকে। এটা নিয়ে ডেভিড বার্গম্যান প্রথম আলোতে একটা রিপোর্টও করেছিল যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামাত। সেই জরিপে কৌশলগতভাবে কিন্তু জামাতকেই এগিয়ে রাখা হয়। আবার যদি আমি বলি যে সিপিডি, সুজন এগুলো মার্কিনপন্থী সোশ্যাল অর্গানাইজেশন, এরাও কিন্তু নানাভাবে জামাতের পক্ষেই হাইপ তৈরি করেছে। যেমন নির্বাচনে ঠিক ১ দিন বা ২ দিন আগে একটা পরিসংখ্যান প্রকাশ করেছে সিপিডি, সুজন সব সংগঠনগুলো সম্মিলিতভাবে। সেই পরিসংখ্যানে দেখা গেছে যে গত ১৮ মাসে কে বেশি সংঘাত বা সহিংসতা করেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি বিএনপির নাম। যদিও এই পরিসংখ্যানগুলোর খানিকটা সত্যাসত্য আছে, কিন্তু এভাবে হাইপ তুলে আবার মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন বা মার্কিন বলয় বা মার্কিন সমর্থিত ডিপ স্টেট কেন জামাতকে ছুড়ে ফেললো বা জামাতকে আর সমর্থন করলো না? এটা মিলিয়ন ডলারের প্রশ্ন। অনেকে মনে করেন, যারা সমালোচনা করেন, যারা পলিটিক্যাল অ্যানালাইস্ট, তারা মনে করেন যে শেষ মুহূর্তে এসে তাদের কাছে মনে হয়েছে জামাতের সক্ষমতা নেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। ফলে আন্তর্জাতিক মিডিয়ায়, কূটনীতিকদের মধ্যে, দেশের সোশ্যাল মিডিয়ায় জামাত নিয়ে একটা বিপুল হাইপ তৈরি হলেও ৭২ ঘন্টা আগে তারা জামাতকে হাত ছেড়ে দিয়েছে।
কিন্তু একটা প্রশ্ন আপনাদের সামনেও রাখছি বা আমি নিজেই এটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করব যে সত্যিকার অর্থে জামাতের কি একটা জনজোয়ার তৈরি হয়েছিল? নিঃসন্দেহে। কারণ আপনারা দেখুন যে অঞ্চলগুলোতে জামাতের কোনো অস্তিত্বই ছিল না, সেই অঞ্চলগুলোতে বিপুল ভোট পেয়েছে জামাত ইসলামী। আপনি যদি ঢাকার আসনের কথা বলেন, মুক্তিযুদ্ধের পর জামাতের রাজনীতির যে পথচলা তা বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকাতে এর আগে এত ভোট আর কখনোই পায়নি। ফরিদপুরের কথাই যদি আমরা বলি, ফরিদপুরে কি দেখব? বিপুল পরিমাণ ভোট পেয়েছে। যদিও ফরিদপুরে কোনো আসন পায়নি। কিন্তু বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় কাছাকাছি অবস্থানে ছিল। তাহলে কেন জামাত হেরে গেল? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে না অন্য কিছু? আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই প্রশ্নটুকু বা এই অভিযোগটুকু যদি বাদও দেই, দুটো কারণ আছে। জামাত অনেক আসনে জিততে না পারার। ১ম কারণ হচ্ছে শেষ মুহূর্তে হিন্দু ভাই-বোনেরা জামাতকে ভোট দেননি। তাদের নানা ধরনের অ্যাসোসিয়েশন, সংগঠন, কর্তা ব্যক্তিরা বিএনপিকেই ভোট দেবার জন্য নির্দেশ বা অনুরোধ করেছিল। ফলে তাদের অনুরোধ রাখতে গিয়ে জামাত যেভাবে ভেবেছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ বিপুল ভোট দেবে, সেটা হয়নি। ধরুন প্রত্যাশার ১০ ভাগও পূরণ হয়নি এক্ষেত্রে। দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের ৫ থেকে ৭% মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। ফলে এই প্রচলিত বা গতানুগতিক সাধারণ মানুষের মধ্যে জামাত নিয়ে একটা হাইপ তৈরি হলেও শেষ পর্যন্ত সেই হাইপ ভোটের মাঠে ফলপ্রসূ হয়নি। তো এখন দেখুন এই যে ৭২ ঘন্টার কথা বললাম, এটার সম্পর্কে কোন বিশ্লেষক এরকম বলছেন যে শেষ মুহূর্তে এসে মার্কিন লবি জামাত সম্পর্কে বাংলাদেশের ডিপ স্টেট, এলিট সাংবাদিকবৃন্দ, প্রতিষ্ঠিত হাজার কোটি টাকার 100 ক্লাবের ব্যবসায়ী বৃন্দ তাদের কোনো সমর্থন পায়নি। যারা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র তৈরি করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, যারা নিজেদের স্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করেন, সেই বলয়গুলো পুরোপুরি জামাতকে নাকচ করেছে। কেন নাকচ করলো? এর পেছনে আবার কেউ কারণ দাঁড় করাচ্ছেন যে প্রথম আলোতে হামলার পরের দিন থেকেই যেন জামাত কোনোভাবেই এই রাষ্ট্রের ক্ষমতায় না আসতে পারে, সেই জন্যে একটা কৌশলগত এবং বুদ্ধিবৃত্তিক ক্যাম্পেইন হয়েছে নিজেদের মধ্যে। আপনারা জানেন যে প্রথম আলোতে অগ্নিকাণ্ডের পরে আগুন ধরিয়ে দেওয়ার পরের দিন কোন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এই স্ট্যাটাসও দিয়েছেন যে জামাত যদি জনগণের ভোটে ক্ষমতাতেও আসে তাহলে এই ধরনের গণবিদ্বেষী বা রাষ্ট্রবিরোধী শক্তিকে ক্ষমতা দেয়া ঠিক হবে না। এই বয়ানও কিন্তু আমরা দেখেছি। এখন দেখুন কেন প্রথম আলো, ডেইলি স্টার বা ছায়ানটে হামলার দায় জামাতের উপরে পড়ল? বিদেশে অবস্থান করে কতিপয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা জামাতের পক্ষে কথা বলছেন সাম্প্রতিক সময় থেকে, তাদের মধ্যেই কেউ আবার প্রথম আলো, ডেইলি স্টার বা ছায়ানটে হামলার জন্য উদ্বুদ্ধ করেছেন। ফলে এর দায় পুরোটা জামাতের উপর পড়েছে। যেদিন প্রথম আলোতে আগুন ধরানো হলো, তার পরের দিন বাংলাদেশের একজন বর্ষিয়ান সাংবাদিক আমাকে ফোন করে বললেন যে, "মানিক জামাত ভ্যানিশ হয়ে গেল।" আমি বললাম যে, "এর ব্যাখ্যাটা কি?" তো তিনি বললেন যে, "জামাত সম্পর্কে কেবলই এলিট শ্রেণীর মধ্যে, সোশ্যাল ব্যক্তিবর্গের মধ্যে ১,০০০ কোটি টাকা সম্পদের মালিকানা সমৃদ্ধ 100 বিজনেস ক্লাবের ব্যবসায়ীরা, এই 100 বিজনেস ক্লাব এটা আমি প্রতীকীভাবে বলছি। এটার ব্যাখ্যা আমি শেষবার দেব। তো তারা এবং যারা ডিপ স্টেটে আছে, কূটনৈতিক লবি গুলো তৈরি করেন, তাদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ভিন্ন মতের কোন প্রতিষ্ঠানকে রাখা হবে না। তো যে কারণেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামাতপন্থী অ্যাক্টিভিস্টদের আহ্বানে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট আক্রান্ত হলো। সুতরাং ভবিষ্যতে যদি জামাত ক্ষমতায় আসীন হয় তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই থাকবে না। সুতরাং এলিট শ্রেণীর সব বলয়গুলো, সব লবিগুলো এখন একাট্টা হয়ে গেছে জামাতের বিরুদ্ধে যে তাদেরকে আমরা ক্ষমতায় চাই না। সুতরাং আমাদের যত শক্তি আছে সকল শক্তি দিয়ে জামাতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তো এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো থেকে যখন না সূচক অবস্থান পেয়েছে মার্কিন লবি, তখন তারা ভড়কে গেছে, সরে গেছে। ফলে ৭২ ঘন্টা আগেই জামাতের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। তো এইরকম নানা ধরনের আলোচনা এবং সমালোচনা আমরা শুনছি। যাই হোক, জনগণের
ভোট আমরা নির্বিঘ্নভাবেই হতে দেখেছি। এখন রাতের অন্ধকারে বা রাতের বেলায় বা মিডিয়া কু এর মাধ্যমে যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তাহলে এটা স্পষ্ট করা উচিত জামাতের। তথ্য প্রমাণগুলো জাতির সামনে তুলে ধরা উচিত। এটা নিয়ে আইন আদালতের দ্বারস্থ হওয়া উচিত। নইলে কেবল বলে গেলে হবে না। এর সপক্ষে শক্তিশালী প্রমাণাদি উপস্থাপন করতে হবে ১১ দলীয় জোটকে। আর এটা যদি তারা করতে পারে, তাহলে তারা ভোটের মাঠে আর কোন সুবিধা না করতে পারলেও বয়ান তৈরির ক্ষেত্রে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক লবির কাছে এটা দেখাতে পারবে যে, দেখুন আমরা জিতে যাচ্ছিলাম, আমাদেরকে ঠেকিয়ে দেয়া হয়েছে। তো ডিপ স্টেটে অনেক খেলা চলে। রাজনীতিতে কেবল ভোটের মাঠে নয়, বরং সব মাঠগুলোকে সমানভাবে পর্যবেক্ষণ করা, তাদেরকে নিজেদের আয়ত্তে রাখাও গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তাহলে কি বলা যাচ্ছে যে নির্বাচনের ৭২ ঘন্টা আগেই জামাতকে ছুঁড়ে ফেলে দেয় আমেরিকা? এই শব্দটা বা এই লাইনটাই হচ্ছে প্রতীকী। আসলে আমেরিকান বলয় তাদের স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। তাদের স্বার্থের জন্যেই কোনো না কোনো গোষ্ঠীর কাছে আশ্রয় নেয়। যখন তারা মনে করে যে জামাত শক্তিশালী বা জামাতকে দিয়ে আমার কার্যসিদ্ধি হবে, তখন তারা জামাতের হাত ধরবে। আবার যখন মনে করবে যে না, জামাত আমাদের কার্যসিদ্ধি করে দিতে পারবে না, তখন তারা বিএনপির হাত ধরবে বা আওয়ামী লীগের হাত ধরবে। এটাই হচ্ছে তাদের প্রকৃত পলিসি। আর আমি ওই যে 100 বিজনেস ক্লাবের কথা বললাম, এটা একটা প্রতীকী। ধরুন বাংলাদেশের ১০০ বিজনেসম্যান আছেন যারা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেন। ধরেন সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ এই ধরনের জায়ান্ট কোম্পানিগুলো, কোম্পানির মালিকরা অবশ্যই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজকে থেকে যদি তারা সবকিছু বন্ধ করে দেন, তাহলে আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাবে। অচল হয়ে পড়বে এদেশের পণ্য ব্যবস্থাপনা। তো সেই কারণে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তারা বিভিন্ন সময়ে তাদের স্বার্থের অনুকূলে সরকারকে প্রভাবিত করেন এবং সেই অনুযায়ী কাজ করান। তো সেই গোষ্ঠী যদি ইতিবাচক না থাকে বা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই ক্ষমতায় যাওয়া কঠিন। কারণ তাদের কাছে অর্থ, প্রতিপত্তি, কূটনৈতিক শক্তি আছে। ফলে যা হবার তাই হয়েছে এবং মিডিয়ার ক্ষেত্রেও জামাত ভয়াবহ অদূরদর্শিতা বা প্রজ্ঞাহীনতার পরিচয় দিয়েছে। এই অদূরদর্শিতার কারণে জামাত অনেক পিছিয়ে গেছে। তো যাই হোক, রাজনৈতিক দল হিসেবে জামাত হয়তো এটি পর্যালোচনা করবে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা প্রত্যাশা করছি জুলাইয়ে জনতা যে আকাঙ্ক্ষা তৈরি করেছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।